ওই কুত্তা, কল ধরিস না কেন? সরি রে, ঘুমেছিলাম। এবার বল, এত সকাল সকাল কল দিলি কেন? আজকে একটু তাড়াতাড়ি ক্যাম্পাসে আসিস, তোদের একটা গুড নিউজ দিব। কি গুড নিউজ? সেটা ক্যাম্পাসে এলে দেখতে পারবি। আর সানি আয়মানকেও বলে দিস তাড়াতাড়ি আসার জন্য। আমি ফারিয়াকে বলে দিছি। আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখ, ফ্রেশ হব। ওকে। টুট টুট টুট, কলটা কেটে গেল। আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম। চলেন, ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমি জুয়েল, আপাতত স্টুডেন্ট লাইফে আছি। একটু আগে যে কল করেছিল সে আমার বেস্ট ফ্রেন্ড তন্নি। ফ্রেশ হওয়া শেষ, নাস্তা করে ক্যাম্পাসে চলে গেলাম। গিয়ে দেখি আমি ছাড়া সবাই বসে আছে। আমি যাওয়ার পরপরই তন্নি রাগী লুক নিয়ে আমাকে বলল, কি রে হারামি, তোকে আজকে একটু তাড়াতাড়ি আসতে বললাম আর তুই আজকে দেরি করে আসলি। সরি রে, রাস্তায় অনেক জ্যাম ছিল। তোর জন্য তো সব সময় জ্যাম থাকে, আমরা রাস্তা দিয়ে আসি না। এই হারামখোর, তুই চুপ থাক, সব সময় শুধু চামচামি করস। আচ্ছা বাদ দে না, এখন তোর নিয়ে কি বলবি তাড়াতাড়ি বল, আমরা ক্লাসে চলে যাব। আজকে কোনো ক্লাস হবে না, আজকে আমরা একটা পার্টি দিব। দেখ, এখন এগুলো করার সময় নেই, কোনোদিন করব। আগে বল তোর কি কথা আছে। দোস্ত, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে অনেক বড় ব্যবসায়ী, কালকে আমাকে রিং পরিয়ে দিয়ে গেছে। তন্নির কথা শুনে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। সেই কলেজ লাইফ থেকে তন্নিকে আমি অনেক ভালোবাসি, কিন্তু ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কখনো বলতে পারিনি। আমি চেয়েছিলাম আগে নিজের পায়ে দাঁড়াই, ভালো একটা চাকরি পাই, তারপর তন্নিকে আমার মনের কথা বলবো। কিন্তু এটা কি হলো? না, আমি কিছু ভাবতে পারছি না। আমার মাথা ব্যথা করতেছে। এদিকে সানি, আইমান আর ফারিয়া তন্নিকে শুভেচ্ছা জানাচ্ছে। আমার নীরবতা দেখে তন্নি বলল, কি রে, তোর আবার কি হয়েছে? তুই খুশি হসনি? আমি তাড়াহুড়ো করে বললাম, আমি অনেক খুশি হয়েছি। তাহলে তুই এভাবে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? দোস্ত, তুই সত্যি বিয়েটা করবি? অবশ্যই, এর থেকে ভালো ছেলে আর কোথায় পাবো? আর তাছাড়া বিয়ের বয়সও হয়ে গেছে। চুপ করে দাঁড়িয়ে রইলাম। আচ্ছা বাদ দে তো, এখন বল বিয়ে কখন? এই তো আগামী শুক্রবার। তোরা সবাই অবশ্যই আসবি। এই নে কার্ড। এই কথা বলে আমাদের সবাইকে একটা করে কার্ড দেয়। আমার কেন জানি বুক ফেটে কান্না আসছে। মনে হচ্ছে আমার জীবন থেকে অনেক বড় কিছু একটা চলে যাচ্ছে। নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসলো। আমার এমন অবস্থা দেখে তন্নি বলল, কিরে, কি হয়েছে তোর? কাঁদতেছিস কেন? আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে বললাম, আরে না, এমনি। তোর বিয়ে হবে শুনে খুশিতে চোখে পানি চলে আসলো। পাগল। আচ্ছা শোন, রায়হান কল দিচ্ছে, আমি একটু বাইরে যাচ্ছি, তোরা থাক। এই রায়হানটা আবার কে? আরে তোদের দুলা ভাই। আচ্ছা থাক, পরে কথা হবে। বাই বাই। তন্নি চলে গেল। আমি অবাক দৃষ্টিতে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। আস্তে আস্তে চোখটা ঝাপসা হয়ে গেল। মনে হয় আবার পানি এসে জমা হয়ে গেছে। এমন সময় ফারিয়া বলল, আচ্ছা আমি ক্লাসে যাচ্ছি, তোরা কেউ যাবি? তুই যা, আমরা একটু পর আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর সানিয়া রাইমান আমার কাছে এসে বলে, কিরে, ঘটনা কি? কিসের ঘটনা? তোর চোখে পানি কেন? এমনি পানি চলে আসছে। তুই কি ভাবছিস আমরা কিছু বুঝি না? আমরা তোর বন্ধু না? এখনো সময় আছে, বলে দে তুই যে তন্নিকে ভালোবাসিস। কি সব বলছিস তোরা? দেখ, এখন নাটক করার সময় নেই। যদি সত্যি ভালোবাসিস তাহলে তাকে বলে দে, কিছু হবে না, আমরা আসি। আমি আর কিছু না বলে সোজা ক্যাম্পাস থেকে বাসায় চলে আসলাম। সোজা রুমে গিয়ে শুয়ে পড়লাম। তন্নির কথা ভাবছি আর চোখ দিয়ে পানি পড়ছে। ওর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। সে 11টার সময় ঘুমাইছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে। তন্নির কথা মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। এর মধ্যে আম্মু আমার রুমে আসে এবং বলে, কিরে, এই অবস্থা হয়েছে কেন তোর? কি হয়েছে আমার? চোখ মুখ লাল হয়ে আছে, দেখে মনে হচ্ছে তুই কান্না করেছিস। আরে পাগল নাকি? আমি কেন কান্না করব? অসময় ঘুমাইছি তাই হয়তো চোখ লাল হয়ে আছে।
পানি দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, আমি চা নিয়ে আসতেছি। এরপর ফ্রেশ হয়ে চা খেয়ে ছাদে চলে গেলাম। এক কোণে গিয়ে বসলাম আর 4টার দিকে তাকিয়ে আছি। মনের মধ্যে শুধু তন্নির সাথে কাটানো সময়গুলো উকি দিচ্ছে। খুব ইচ্ছে করছে চিৎকার দিয়ে বললি, তন্নি আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু পারছি না। মনের মধ্যে অজানা একটা ভয় চেপে রেখেছে। একটু পর দেখলাম তন্নি কল করেছে। কলটা ধরতে ইচ্ছে করছে না, কয়েকবার দেওয়ার পর রিসিভ করলাম। কিরে, তুই কল ধরছিস না কেন? একটু ব্যস্ত ছিলাম, কি বলবি বল। শোন দোস্ত, কালকে আমরা শপিং করতে যাব, তুইও আমাদের সাথে যাবি। সরি, আমি পারবো না। তুই সানি বা আইমানকে নিয়ে যা, তাছাড়া ফারিয়া তো তোর সাথে আছেই। না, ওরা কেউ যাবে না, প্লিজ তুই চল। দেখ, আমার একটু কাজ আছে, আমি যেতে পারবো না। আমি এত কিছু বুঝি না, তুই যাবি। এরপর সে কলটা কেটে দিল। এমনিতেই ওর জন্য অনেক কষ্ট হচ্ছে, এর মধ্যে যদি শপিং এ যাই তাহলে আমার মাথা আরো খারাপ হয়ে যাবে। না, কিছুই মাথায় ঢুকছে না। যা হওয়ার তা পরে হবে। আমি কালকেই তন্নিকে আমার মনের কথা বলে দিব। পরের দিন ঘুম ভাঙলো তন্নির কলে। মোবাইলটা হাতে নিয়ে দেখি 22টা কল দিছে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে তন্নিকে একটা টেক্সট পাঠালাম যে আমি আসছি। সারাদিন তন্নির সাথে শপিং করলাম, কথাগুলো বলতে চেয়েও পারলাম না, কেমন জানি অস্বস্তি লাগছে। তন্নির দিকে খেয়াল করে দেখলাম ও অনেক খুশি। এখন কথাগুলো কিভাবে বলবো, যদি ফ্রেন্ডশিপ নষ্ট করে ফেলে। আমি আর কিছু না ভেবে সোজা বাসায় চলে আসলাম। চিন্তা করলাম এখানে আর থাকবো না, তন্নিকে চোখের সামনে অন্য কারো হতে দিতে পারবো না। মনে মনে সিদ্ধান্ত নিলাম তন্নিকে সব কথা খুলে বলবো। যদি সে রাজি হয় তাহলে এখানে থেকে যাব, আর যদি রাজি না হয় তাহলে দেশের বাইরে চলে যাব। তাড়াতাড়ি করে আম্মুর কাছে গেলাম, গিয়ে বললাম, আম্মু আমি বাইরে চলে যাব, এখানে আর পড়ালেখা করব না। তুই না বলেছিলি এখানে তুই বন্ধুদের সাথে থাকবি, বাইরে যাবি না? সেটা আগে বলেছিলাম, এখন আমি আর দেশে থাকবো না। তুমি আব্বুকে ভিসা প্রসেসিং করতে বলো, আমি শুক্রবারের আগে চলে যাব। এত তাড়াতাড়ি কি হবে, সময় লাগবে। এত কিছু আমি জানি না, আমি শুক্রবারের আগে যেতে চাই। আচ্ছা, তোর আব্বু বাসায় আসুক, আমি তার সাথে কথা বলবো। আমি আর কিছু না বলে সোজা নিজের রুমে চলে গেলাম। বসে বসে ভাবতে লাগলাম তন্নি কি আমাকে মেনে নিবে, নাকি আমাদের বন্ধুত্বটাই নষ্ট করে দিবে। যেটা হবে হোক, আমি বলবই। এইভাবে 2 দিন চলে গেল। তন্নির বিয়ের তারিখটাও চলে আসলো। বৃহস্পতিবার বিকালবেলা সানিয়া রাইমান আমাদের বাসায় এসে বসে আছে, কারণ একসাথে তন্নির হলুদে যাবে। আমার মোবাইল বন্ধ দেখে বাসায় চলে আসছে। আমিও গেলাম, দেখলাম ওরা বাবার সাথে কি যেন আলাপ করতেছে। আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। এরপর বাবা আমাকে বলল, তন্নির বিয়ের আগে বলতি, তোর ফ্লাইট কয়েকদিন পরে করতাম। আমি কিছু না বলে উঠে চলে যাচ্ছিলাম, এমন সময় বাবা বলে, শোন, কোথায় যাচ্ছিস? বাবা ওদের সাথে যাচ্ছি। আচ্ছা, যেখানে যা তাড়াতাড়ি আসিস। আজ রাত 9টায় তোর ফ্লাইট, কথাটা যেন মাথায় থাকে। সানি আর আইমান আমাদের কথা শুনে হা করে দাঁড়িয়ে আছে। হয়তো ভাবছে এত অল্প সময়ের ভিতরে কিভাবে কি করলাম, এবং ওদের না জানিয়ে। এরপর আমি উঠে রেডি হয়ে ওদের সাথে তন্নির বাসায় চলে গেলাম। ওখানে যাওয়ার পর আমাদের আরো অনেকগুলো বন্ধুকে দেখলাম। সানি আর আইমান ব্যস্ত হয়ে গেছে, আমি একপাশে গিয়ে বসে আছি আর তন্নিকে খুঁজতেছি, কিন্তু দেখতেছি না। মনে হয় সাজতেছে। একটু পর তন্নি বের হয়ে আসলো, সাথে আরো কতগুলো মেয়ে সহ। আজকে তাকে অনেক সুন্দর লাগছে, যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে। আমারও আর ব্যতিক্রম কিছু হলো না, ওর দিকে হা করে তাকিয়ে আছি। একটু পর তার ধাক্কায় বাস্তবে ফিরে এলাম। কিরে, এইভাবে হা করে কি দেখছিস? কিছু না তন্নি, তোর সাথে আমার কিছু সিরিয়াস কথা আছে। কি কথা বল। এখানে না, সাদে চল। আচ্ছা ঠিক আছে, চল। তারপর আমি আর তন্নি ছাদে গেলাম। গিয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমার নীরবতা দেখে তন্নি বলল, কিরে চুপ কেন, কি বলবি তাড়াতাড়ি বল, আমার নিচে অনেক কাজ আছে। তন্নি, তোকে আমি ভালোবাসি, সেই যেদিন তোকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে। তোর আমার ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমি এতদিন কিছু বলিনি। দেখ, এখন মজা করার সময় না, কি বলবি বল, আমি নিচে চলে যাচ্ছি। তন্নি, বিশ্বাস কর, আমি সত্যি তোকে অনেক ভালোবাসি। দেখ, ফাজলামি বন্ধ কর, নাটক দেখে দেখে তুইও নাটক শুরু করে দিয়েছিস। আমি সত্যি তোকে অনেক ভালোবাসি তন্নি, তোকে ছাড়া আমি আমার জীবন কল্পনা করতে পারি না রে। প্লিজ তুই বিয়েটা বন্ধ করে দে। দেখ, তোর ড্রামা বন্ধ কর, কালকে আমার বিয়ে, আর তুই বলছিস বিয়ে বন্ধ করতে? ছি, তুই এত নিচু আগে জানতাম না।
তুই জাস্ট আমার ফ্রেন্ডের থেকে বেশি কিছু না। আমি তোকে অনেকবার বলতে চেয়েও পারিনি। আমি সত্যি বলছি, আমি তোকে অনেক ভালোবাসি। এ কথা বলে আমি তন্নির গালে একটা কিস বসিয়ে দেই, আর সে রাগীভাবে আমার দিকে তাকিয়ে অনেক জোরে একটা ঠাস দেয় এবং ঠাস ঠাস দু গালে চড় বসিয়ে দেয় আর বলতে থাকে, ছি, আমার ভাবতেই অবাক লাগে তোর মতো ছেলের সাথে আমি ফ্রেন্ডশিপ করেছি, তাও আবার বেস্ট ফ্রেন্ড। কালকে আমার বিয়ে আর তুই আজকে এসেছিস আমাকে প্রপোজ করতে। তোর একটুও লজ্জা শরম নেই? তুই আমার কথাটা শোন। তোর কোনো কথাই আমি শুনবো না। তুই এক্ষুনি আমাদের বাসা থেকে চলে যা। তোকে যেন আর কোনোদিন আমার সামনে না দেখি। তোর আর আমার ফ্রেন্ডশিপ এখানেই শেষ। আজ থেকে তুই আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবি না। তন্নি প্লিজ আমার কথাটা শোন। তোর সাথে আর কোনো কথা নাই। তুই এখান থেকে চলে যা, না হলে গলা ধাক্কা দিয়ে বের করে দিব। আমি আর কিছু না বলে চোখ মুছতে মুছতে সেখান থেকে বেরিয়ে গেলাম। এরপর বাসায় গিয়ে রেডি হয়ে বাবা আর আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। সানি, আইমান কাউকে কিছু জানালাম না। এরপর এয়ারপোর্ট থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম দেশ ছেড়ে। অনেক কষ্ট হচ্ছিল প্রিয় মানুষগুলোর জন্য, কিন্তু আমি এখানে থাকলে হয়তো আরো বেশি কষ্ট পাবো। যাওয়ার আগে নিজের ভার্চুয়াল জগতের সবকিছু ডিলিট করে দিলাম। একটা নাম্বারও ওপেন রাখলাম না। সেখানে গিয়ে বেশ কিছুদিন মন খারাপ করে বসেছিলাম। পরে নতুন বন্ধু, নতুন ক্যাম্পাস পেয়ে তন্নির কথা প্রায় ভুলেই গেলাম। আস্তে আস্তে ওখানকার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিলাম। দেখতে দেখতে 2 বছর চলে গেল। আমার পড়ালেখাও শেষ। চিন্তা করলাম এখানেই কোনো চাকরি করব, কিন্তু সেটা আর হলো না। আব্বু আম্মু কল দিয়ে কান্নাকাটি করতেছে। আব্বুকে অনেকবার বলছি আমি এখানে চাকরি করব, বাট আব্বু বলল নিজেদের ব্যবসা দেখাশোনা করার জন্য। সেদিন রাতে বসে বসে ল্যাপটপে কিছু কাজ করছি, এমন সময় বড় খালা আসলো। আমি বিদেশে বড় খালার কাছেই থাকি আর ওখান থেকে পড়াশোনা করি। আমার রুমে আমি খালাকে দেখে বললাম, খালামণি ঘুমাওনি এখনো? না রে বাবা, ঘুম আসছে না। তুই কি করতেছিস? কিছু না খালামণি, একটু কাজ করতেছি। কিছু বলবে? হ্যাঁ বাবা, একটা কথা বলতাম, যদি তুই অনুমতি দিস। আরে কি আজব, আমার সাথে কথা বলার জন্য তোমার অনুমতি লাগবে নাকি? বলো, কি বলবে? দেখ বাবা, আমার কোনো সন্তান নেই। তুই আমার নিজের সন্তানের মতোই। তুই যেদিন এখানে এসেছিলি আমি যে কি পরিমাণ খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। আমি ভাবছি তোকে আমি সারা জীবন আমার কাছেই রেখে দেব, কিন্তু সেটা তো অসম্ভব। কেন অসম্ভব? আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। আর তোমার সন্তান নেই কে বলেছে? আমি তোমার সন্তান। কাল রাতে তোর আম্মু কল করেছিল। কি বলেছে? অনেক অসুস্থ, সারাদিন বাসায় থাকতে থাকতে ওর অনেক কষ্ট হয়। তোর বাবাও বাইরে বাইরে থাকে, তাই আমি বলছিলাম কি তুই দেশে ফিরে যা, তোর মায়ের কাছে থাক, আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেল। তোর মা বাবাও অনেক খুশি হবে। খালামণি সবকিছু ঠিক আছে, বাট আমি দেশেও যাচ্ছি না, অ্যান্ড বিয়ে তো ইম্পসিবল। এরপর খালামণি আমার হাত ধরে বলল, প্লিজ বাবা, এমন করিস না। তোর মা বাবার কথা একবার চিন্তা কর। ওদের কি ইচ্ছা করে না ছেলের বউয়ের সাথে সময় কাটাতে, নাতিদের সাথে একটু খেলা করতে? প্লিজ বাবা, তুই দেশে ফিরে যা। প্রয়োজনে মাঝে মাঝে এখানে আসিস, কিছুদিন থাকবি, ঘুরবি, ভালো লাগবে। প্লিজ বাবা, না করিস না। আচ্ছা ঠিক আছে, দেখি। দেখ না, তুই কালকেই যাবি, এই নে টিকিট। এই কথা বলে আমার হাতে একটা টিকিট ধরিয়ে দিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, খালামণি এটা কখন করলে? তোর এত কিছু জানার দরকার নেই। আর শোন, আমি কিছু জিনিস কিনে রেখেছি, এগুলো নিয়ে যাবি। এখন ঘুমা। পরের দিন সবকিছু ঠিকঠাক করে খালামণির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম দেশে। বাবা মা আগে থেকেই এয়ারপোর্টে ছিল। আমাকে দেখে কান্না শুরু করে দিল। মায়ের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। অনেক অসুস্থ, ঠিক মতো দাঁড়াতেও পারছে না। বাবার অবস্থাও আগের মতো নেই। এরপর বাবা আর মায়ের সাথে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আগের সিমটা আবার ওপেন করলাম। কল আর মেসেজ এসে পুরো সিম ফুল হয়ে আছে। একটা জিনিস দেখে খারাপ লাগলো, তনি একটাবার কল তো দূরের কথা, একটা মেসেজও দেয়নি। হয়তো অনেক সুখে আছে, অনেক ভালো আছে, তাই আমাকে আর প্রয়োজন মনে করেনি। চোখের কোণে পানি এসে জমা হয়ে গেল। আমি সানির নাম্বারটাতে কল দিলাম। কয়েকবার দেওয়ার পর কল ধরেই সানি বলতে শুরু করলো,
কিরে, তুই বাইসে আসিস? কেন, মরলে খুশি হতি নাকি? এই শালা, কথা বলবি না তুই। তোর সাথে কোনো কথা নাই, আমি তোর কেউ না। প্লিজ ভাই, রাগ করিস না, তোকে আমি সবকিছু বলবো। কিচ্ছু বলতে হবে না তোর, তুই তোর মতো থাক। আচ্ছা শোন, বিকেলে কফি শপে আয়, তোদের সাথে দেখা করব। আর কিছু কথা আছে, আইমান আর ফারিয়াকে একটু কষ্ট করে বলে দিস। আচ্ছা ঠিক আছে। এ কথা বলে কলটা কেটে দিলাম। বিকেলবেলা বের হয়ে কফি শপের দিকে রওনা দিলাম। রাস্তাঘাট সবকিছু কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। একটু পর কফি শপে গেলাম, গিয়ে দেখি সবাই বসে আছে। আজকেও আমার লেট হয়ে গেছে। আমাকে দেখেই ওরা দৌড় দিয়ে এসে জড়িয়ে ধরে ফেলে। এরপর তিনজনে মিলে 10 মিনিট কিল আর ঘুষি দেয়। এতদিনের জমানো সবগুলো একসাথে দিয়ে দেয়। ওদের সাথে কুশল বিনিময় করলাম। তারপর সানিকে বললাম, তো তোর আর কি অবস্থা, চাকরি বাকরি কিছু করিস নাকি? একটা প্রাইভেট কোম্পানিতে আমি আর ফারিয়া একসাথে জব করি। গুড। আইমান, তুই কি করিস? কি আর করবো, বাবার সাথেই আছি ব্যবসা নিয়ে। তো তুই কি করবি, দেশে থাকবি নাকি আবার উধাও হয়ে যাবি? আরে না, তোদের ছেড়ে আর যাচ্ছি না। তো তোর বউ কোথায়? আরে আমি এখনো বিয়ে করিনি, তবে আব্বা ওনার বন্ধুর মেয়ের সাথে ঠিক করে রেখেছে। ওর পড়ালেখা শেষ হলে তারপর বিয়ে। আচ্ছা ভালো। তোদের দুজনের কি অবস্থা? দেখি দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতেছে। এরপর আইমান বলল, মামা, ওরা নিজেরাই সারাই ফেলছে। কি, তোরাও এই কাজ করলি? যাক, খুশি হলাম। সারা জীবন একসাথে ছিলি, এখনো থাকবি, ভালো হইছে। তো তুই কবে করছিস? আমার মতো ছেলেকে কে মেয়ে দিবে বল? ধুর, ফাজলামি করিস না। এই তন্নি কেমন আছে রে? মনে হয় অনেক সুখে আছে, তাই না? এ কথা শোনার পর ওরা তিনজন একে অপরের দিকে তাকাতে লাগলো। এরপর আইমান বলল, আসলে তন্নির বিয়ে হয়নি। মানে মস্করা করছিস তাই না? দেখ, জোকস এখন ভালো লাগে না। না রে, আইমান ঠিক বলছে, ওর বিয়ে হয়নি। কি বলছিস তোরা? বিয়ে হয়নি কেন? তুই তো সেদিন চলে গিয়েছিলি, তাহলে তুই দেখতি কেন বিয়ে হয়নি। এত কথা না বলে বিয়ে কেন হয়নি সেটা বল। আসলে রায়হান ছেলেটা অন্য একটা মেয়ের সাথে রিলেশন ছিল। বিয়ের দিন সে ওই মেয়েকে নিয়ে পালিয়ে যায়। তারপর আর কি, ওরা বিয়েটা ভেঙে দেয়। তন্নির বাবা ওদের হাতে পায়ে ধরেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। পরে আমরা তোকে অনেক খুঁজেছিলাম, বাট তুইও চলে গেলি। তন্নির বাবা আমাকে অনেকবার বলেছে তন্নিকে বিয়ে করার জন্য, বাট আমি করিনি, তোর কথা ভেবে। পরে তুই বুঝবি আমি আর তন্নি সিট করে বিয়ে করেছি। আরে ধুর, এসব কেন বলছিস? আমি কিছু বলতাম না, তুই বিয়েটা করে ফেলতি। না বন্ধু, সেটা হয় না। এরপর ফারিয়া বলল, সেই থেকে তন্নি পাথরের মতো হয়ে গেছে, ঠিক মতো খায় না, ক্যাম্পাসে যায় না, আমাদের সাথেও মেশে না, দরকার ছাড়া কোনো কথা বলে না, সারা দিন জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। ওর আর বিয়ের জন্য প্রপোজাল আসেনি? আসছে, বাট সে করবে না। আমাদের বিয়ের সময় এসে গিফটটা দিয়েই চলে গেছে। ও কি এখন এখানেই থাকে নাকি চলে গেছে? না, আগের বাসায় আছে। আমি একটু ওর সাথে কথা বলবো, তোরা যাবি আমার সাথে? আজকে তো সময় নেই, কালকে বিকেলবেলা সবাই ফিরে আসি, কালকে চল। আচ্ছা ঠিক আছে তাহলে। এরপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। শুয়ে শুয়ে চিন্তা করতেছি, ওর বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব দিলে কেমন হয়। ইস, আমি যদি সেদিন থাকতাম, হয়তো এতদিনে আমাদের বাচ্চাও বড় হয়ে যেত। এসব ভাবতে ভাবতে ঘুমাই গেছি। পরের দিন আমরা 4 জন ওদের বাসায় গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলটা বাজালাম। একটু পর ওর মা এসে দরজা খুলে দেয়। আমাদের দেখে উনি অনেক খুশি হন। আমাকে দেখে বলে, আরে জুয়েল, তুই কোথা থেকে আসলে? এতদিন কোথায় ছিলে বাবা? আন্টি, আমি তো দেশে ছিলাম না। ও আচ্ছা, এই দাঁড়িয়ে কেন আসো? সবাই ভিতরে আসো। এরপর আমরা সবাই ভিতরে গেলাম। অনেক বসে আন্টির সাথে গল্প করলাম, কিন্তু তন্নিকে কোথাও দেখছি না। আমি ফারিয়াকে ইশারায় বললাম তন্নিকে দেখতে। সে উঠে তন্নির রুমে গেল, গিয়ে অনেকক্ষণ পর আসলো। তারপর আমি বললাম, কিরে, ও বাসায় নেই?
আচ্ছা ভেতরে। এখানে নাকি আসবে না, তুই কথা বললে ভেতরে যা। এরপর আমি ওঠে ভিতরে গেলাম। গিয়ে দেখলাম ও জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আমি অনেকক্ষণ গিয়ে পেছনে দাঁড়িয়ে রইলাম। কেমন জানি নার্ভাস লাগছে, কিন্তু ওর কোনো নড়াচড়া নাই। তারপর আমি একটা কাশি দিলাম, দেখলাম পেছনে তাকালো। এরপর সে বলল, কি রে, কখন আসছিস? এই তো কিছুক্ষণ হলো। কেমন আছিস তুই? ভালো। তুই এখানে কেন আসছিস? কথাটা শুনে অনেক খারাপ লাগলো। এতদিন পর দেখা হলো, অথচ আমি কেমন আছি সেটা জিজ্ঞেস না করে উল্টো আমাকে বলে কেন আসছি। এরপর আমি বললাম, এখনো রাগ করে আছিস? সেদিনের জন্য আমি অনেক সরি। আমি কারোর উপর রাগ করি না, সেই অধিকার আমার নেই। এতদিন কোথায় ছিলি? বাইরে। তো এখন এখানে কেন আসছিস? তোকে দেখতে। দেখা হয়ে গেছে, এখন যা। কেন, তোর কি বিরক্ত লাগছে নাকি? তুই রুম থেকে বের হলে আমি খুশি হব। প্লিজ এখান থেকে যা। আমি আর কিছু না বলে সোজা চলে আসলাম, একরকম অপমানিত হয়ে। এরপর আন্টি নাস্তা নিয়ে আসলো। আমরা নাস্তা খেতে খেতে কথা বলছি। এরপর আমি আন্টিকে বললাম, আন্টি একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। বাবা বলো। আন্টি, আমি তন্নিকে বিয়ে করতে চাই। আমার কথা শুনে আইমান, সানি আর ফারিয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আন্টি বলল, কিন্তু বাবা, তোমার বাবা মা কি রাজি হবে? আর তন্নি তো বিয়ে করার কোনো ইচ্ছে নেই বলতাছে। আন্টি, আমার মা বাবা আমার উপর কোনো কথা বলবে না। আপনি যদি রাজি থাকেন আমি তন্নিকে বিয়ে করব। বাবা ঠিক আছে, কিন্তু তন্নি? আন্টি, বিয়ের পর সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, দেখি কি করা যায়। তারপর আমি, আইমান, সানি আর ফারিয়া তন্নিদের বাসা থেকে চলে আসলাম। পরে আমি আব্বু আর আম্মুকে বললাম তন্নির কথা। আমার কথা শুনে ওনারা তো অনেক খুশি। বললেন, তোর পছন্দই আমাদের পছন্দ, আর তন্নি মেয়েটাকে আমারও অনেক ভালো লাগে। অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল। তন্নিকে একরকম জোর করে বিয়েটা দেওয়া হয়েছে। কবুল বলার সময় দেখলাম সে বলতে চাচ্ছে না। ফারিয়া আর ওর মায়ের জোরাজোরিতে বলল, এখন প্রায় রাত 12টা। আমি, সানি আর আইমান ছাদের উপর বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় ফারিয়া উপরে আসলো আর এসে আমাকে বলল, কি রে তুই এখানে? তো কোথায় থাকবো? আজকে না তোর বাসরাত? তন্নি অনেক আগে থেকে একা একা বসে আছে, যা ঘরে যা। বন্ধু যা, আর বসে থাকা ঠিক হবে না। এরপর আমি উঠে আস্তে আস্তে রুমের দিকে হাঁটা দিলাম। এমন সময় সানি বলল, মামা, মনে করে বেলটা মারিস, আর কোনো দরকার হলে আমাকে কল দিস। আই ফাজিল, তোর মুখে কি কিছুই আটকায় না? সবাই কি তোর মতো নাকি? আমি আর কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে ছাদ থেকে চলে আসলাম। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। কেমন জানি ভয় লাগতেছে, আবার লজ্জাও। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে করে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলাম। দরজাটা লাগিয়ে দিলাম। দেখলাম তন্নি মাথা নিচু করে বসে আছে। আমি গিয়ে খাটের উপর বসলাম। এমন সময় তন্নি আমাকে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল। আর শোন, আজকে থেকে আমি তোর স্বামী, সো আর তুই করে বলবি না, তুমি করে বলবি, এন্ড আমিও বলবো। দেখ, তোকে আমি কখনোই স্বামী হিসেবে মানতে পারবো না। তুই জাস্ট আমার ফ্রেন্ড। তাহলে বিয়েতে মত দিলি কেন? তোর কি ধারণা আমি নিজে থেকে মত দিছি? জীবনেও না। মা আমাকে ওনার মরার কসম দিয়েছে, সেজন্য আমি বিয়েটা করেছি। তোর মায়ের কসমের জন্য তুই আমার জীবন নষ্ট করবি নাকি? তো তুই এখন কি চাস? তুই জীবনেও আমার কাছে স্বামীর অধিকার দেখাতে পারবি না। তুই তোর মতো আর আমি আমার মতো। ওকে, আমি তোর উপর কোনো অধিকার খাটাবো না। অন্তত আমার মা বাবার সামনে একটু নাটক করিস, না হলে ওনারা অনেক কষ্ট পাবে। চেষ্টা করব। আমি আর কিছু না বলে খাটে ঘুমাতে যাব। এমন সময় তন্নি আবারও চিৎকার দিয়ে ওঠে আর আমাকে বলে, কি করছিস তুই? কি করলাম, ঘুমাতে যাচ্ছি। ঘুমাবি ভালো কথা, কিন্তু খাটে কেন? তাহলে কোথায় ঘুমাবো? যেখানে খুশি সেখানে ঘুমা, দরকার হলে সোফায় ঘুমা, বাট খাটে ঘুমাতে পারবি না। এটা আবার কেমন কথা? খাট থাকতে সোফায় কেন ঘুমাবো? কারণ তোর সাথে এক খাটে ঘুমানোর কোনো ইচ্ছাই আমার নেই।
তো তুই খাটে ঘুমাবি না। আমি আর কিছু না বলে একটা বালিশ নিয়ে লাইট অফ করে সোফায় ঘুমিয়ে পড়লাম। তন্নিও খাটের উপর শুয়ে পড়ল। আমার কিছুতেই ঘুম আসছে না। পরে আমি উঠে বেলকনিতে চলে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, আমার মতো অবাগা হয়তো পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। এই বাসর ঘর নিয়ে কত কিছু চিন্তা করে রাখছি, বাট কিছুই হলো না। মনে মনে ভাবলাম, তন্নির সাথে ফ্রেন্ডশিপটা না হলেই ভালো হতো। সুন্দর একটা জীবন পেতাম। নিয়তি বারবার ওর কাছেই আমাকে নিয়ে আসে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখের কোণে পানি এসে জমা হয়েছে বুঝতেই পারিনি। এমন সময় খেয়াল করলাম রুম থেকে কান্নার আওয়াজ আসছে। আমি তাড়াতাড়ি রুমে ঢুকে লাইটটা অন করলাম। দেখলাম তন্নি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। লাইট অন করাতেই কান্না বন্ধ করে দিল। তারপর আমি বললাম, কিরে, তুই এখনো ঘুমাসনি? আর কান্না করতেছিস কেন? না, এমনি। তুই কোথায় ছিলি? বারান্দায় ছিলাম। ঘুমিয়ে পড়, বেশি রাত জাগলে আবার শরীর খারাপ করবে। তুইও ঘুমিয়ে পড়। আমি আর কিছু না বলে লাইটটা অফ করে দিলাম। খেয়াল করে দেখলাম ওর মোবাইলে রায়হান ছেলেটার ছবি। এবার বুঝতে পারছি তন্নি কেন কান্না করছে। হয়তো ছেলেটাকে অনেক ভালোবেসে ফেলেছে। মনে মনে বললাম, বালিকা, তুমি আমাকে চেনো না। আমি কোন জলের মাছ? তোমাকে আমার প্রতি দুর্বল করে তারপর প্রত্যেকটা কথার প্রতিশোধ নিব। কোথাকার একটা ছেলের জন্য তুমি আমার ভালোবাসাকে 2 টাকার দামও দিচ্ছ না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালবেলা একটা মিষ্টি কণ্ঠে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখে এটা তন্নি। এইমাত্র গোসল করে আসছে। ওর চেহারাটা অনেক মায়াবী লাগছে। আমি অনেকক্ষণ তাকিয়ে থাকার পর তন্নি বলল, ওই এভাবে ছ্যাঁচড়াদের মতো তাকিয়ে না থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে। আম্মা এসে কয়েকবার ডেকে গেছে নাস্তা করার জন্য। আমি কিছুই না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হতে হতে ভাবলাম, তন্নি মনে হয় জীবনেও আমাকে মেনে নিবে না। ফ্রেশ হয়ে রুমে আসতে দেখালাম তন্নি মন মরা হয়ে বসে আছে। আমাকে দেখেই নিচে চলে গেল। আমিও রেডি হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি আমি ছাড়া সবাই বসে আছে। সবাই একসাথে নাস্তা করলাম। এরপর বাবা বললেন, নাস্তা করে দেখতো আইমান আর সানি কোথায়? ওদেরকে বাবুর্চির কাছে পাঠাইছিলাম। বাবার কথা শুনে আমি হাসা শুরু করলাম। হায়, আমার বন্ধুগুলা বাবুর্চির কাজ করছে। তারপর বাবা বললেন, না হেসে বাইরে গিয়ে ওদের দেখ। আর শোন, কালকে তাড়াতাড়ি উঠিস। অফিসের কলিগদের সাথে পরিচয় হবি আর অফিস বুঝে নিবি। আমি আর যাব না। কিন্তু বাবা। কোনো কিন্তু না, যেটা বলছি সেটাই। তারপর নাস্তা করে সানি আইমানকে খুঁজতে লাগলাম। বেশ ভালোভাবেই বউ ভাতের অনুষ্ঠানটা শেষ হয়। এরপর রাতে যখন আবার ঘুমাতে যাই, গিয়ে দেখি তন্নি আগে থেকেই বিছানায় শুয়ে আছে। আমি কিছু না বলে ছাদে চলে গেলাম। সারা রাত ওখানে কাটিয়ে দিলাম। পরের দিন সকালবেলা নাস্তা করে বাবার সাথে অফিসে চলে গেলাম। বাবা সবার সাথে পরিচয় করিয়ে দিলেন এবং এটাও বললেন যে আজ থেকে আমি ওদের বস। সবাই আমাকে অভিনন্দন জানালো। সেদিন সবার সাথে পরিচিত হয়ে বাসায় চলে আসলাম। এইভাবে 1 সপ্তাহ চলে গেল। তন্নির সাথে আমার আর তেমন কথা হয় না। দরকার ছাড়া আর কোনো কথা নেই। সেদিন সকালে নাস্তা করে অফিসে এসে কিছু দরকারি কাজ সেরে নিলাম। তারপর চেয়ারটাতে গা এলিয়ে দিয়ে চোখটা বন্ধ করলাম। এমন সময় ইউসুফের কল। কিরে দোস্ত, কি অবস্থা? বিয়ে করে তো আমাদের ভুলে গেলি। আরে না, কি যে বলিস, তোদের কেন ভুলবো? দোস্ত, তোর বিয়েতে আসতে পারিনি, আম্মু অসুস্থ ছিল, কিছু মনে করিস না। আরে না, তো বল আন্টি কেমন আছে? আগের থেকে ভালো। তোর বাসা সবাই কেমন আছে? না রে দোস্ত, তেমন ভালো নাই। আম্মু আব্বু দুজনই অসুস্থ। এক কাজ কর, ওনাদেরকে নিয়ে দূরে কোথাও থেকে ঘুরে আয়। যদি পারিস দেশের বাইরে যা, ভালো লাগবে। ঠিক বলেছিস। আচ্ছা, দেখি কি করা যায়। এ কথা বলেই কলটা কেটে দিলাম। মনে মনে চিন্তা করলাম, কোথাও থেকে ঘুরে আসলে মন্দ হয় না। এগুলো ভাবতে ভাবতে দেখি টিফিনের সময় হয়ে গেছে। আমি হালকা কিছু খেয়ে নিলাম। এরপর চিন্তা করলাম তন্নিকে একটা কল দেই, খেয়েছে কিনা জিজ্ঞেস করি। এরপর তন্নিকে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর কলটা ধরলো। বিরক্ত নিয়ে বলল, কি ব্যাপার, তুই এ সময় কেন কল দিলি? না মানে, খেয়েছিস কিনা জানার জন্য। দেখ, তোর আমাকে নিয়ে এত ভাবতে হবে না, আমাকে আমার মতো থাকতে দে। তারপর সে কলটা কেটে দিল। বুঝলাম না তন্নি কেন আমার সাথে এই রকম ব্যবহার করে। আমি তো ওর ভালো চাই, তবু সে কেন বোঝে না। না থাক, আজ থেকে আর ওর কেয়ার করব না। ওর মতো ও থাকবে আর আমার মতো আমি থাকবো। এগুলো চিন্তা করতে করতে আবার কাজে মন দিলাম। রাতে বাসায় গিয়ে দেখলাম বাবা বসে বসে খবর দেখছে আর মা রান্নাঘরে। আমি বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার দাঁড়িয়ে থাকা দেখে বাবা বলল, কিরে, কিছু বলবি নাকি? জি বাবা, একটা কথা বলার ছিল। যদি কিছু মনে না করো তাহলে বলতাম।
আরে পাগল, আমাদের সাথে কথা বলার জন্য তোর অনুমতি লাগবে নাকি? বল, কি বলবি? আসলে বাবা বলছিলাম কি, সারাদিন অফিস কাজ এগুলো করতে করতে তোমাদের সময় দিতে পারি না। চলো না, আমরা সবাই মিলে কোথাও থেকে কয়েকদিনের জন্য ঘুরে আসি, সবার ভালো লাগবে। কথাটা আসলে ঠিক বলেছিস, বাট যাওয়া হবে না। কিন্তু কেন বাবা? গতকাল রাতে তোর দাদুকে স্বপ্নে দেখেছি, কবরটা নাকি ভেঙে পুকুরে পড়ে যাচ্ছে। তাই আমি আর তোর মা 10-15 দিনের জন্য গ্রামের বাড়ি যাচ্ছি। কয়েকজন হুজুর আর এতিমদের খাওয়ানোর ব্যবস্থা করব। যদি সুযোগ পাই কবরের চারপাশে দেয়াল করে আসবো। ও আচ্ছা, তাহলে তোমরা গ্রামেই যাও, ভালো লাগবে। এই কথা বলে আমি রুমের দিকে চলে যাচ্ছি, এমন সময় আবার বাবা ডাক দেয়। শোন, তোর সাথে এমনিতেও আমার কথা ছিল। কি কথা বাবা, বলো। বলছিলাম কি, তোর বিয়ের পর থেকে কোথাও ঘুরতে যাসনি। তন্নিও একা একা বাসায় বসে থাকে, তাই আমি বলছিলাম তন্নিকে নিয়ে তুই ঘুরে আয়। না বাবা, তোমরা না গেলে আমরাও যাব না। আরে পাগল, আমরা যে কয়েকদিন গ্রামের বাড়ি যাচ্ছি, সে কদিন তোরাও ঘুরে আয়, ভালো লাগবে। কিন্তু বাবা অফিস। আমি ম্যানেজারকে বলে দিয়েছি, সে দেখবে। আর শোন, তোর বড় খালার ওখানে চলে যা, তুই গেলে উনি খুশি হবে। ওনার সাথে কথা বলে আমি সবকিছু ঠিক করে রেখেছি। তোর মায়ের কাছে তোদের দুজনের টিকিট রেখে দিয়েছি। বাবা এগুলো আবার কখন করলে? এতে কিছু তোর জানার দরকার নেই, পরশুদিন ফ্লাইট। আমি আর কিছু না বলে হালকা একটা হাসি দিয়ে বাবার সামনে থেকে রুমে চলে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, তন্নি কি রাজি হবে? যেই মেয়ে বিয়ের দিন রাতে আমাকে বলে স্বামী হিসেবে মানে না, সে কি রাজি হবে আমার সাথে হানিমুনে বাইরে ঘুরতে যেতে? দূর, যা হবার তা পরে হবে, আগে কিছু খেয়ে নেই, অনেক ক্ষুধা লাগছে। তারপর হালকা নাস্তা করে নিলাম, কিন্তু তন্নিকে দেখছি না কোথাও। রান্নাঘরে গেলাম, সেখানেও নেই। আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু তন্নিকে দেখছি না যে, ও কোথায় গেছে? তন্নি একটু ওর বাপের বাড়ি গেছে। আমিও আর না করিনি, সারাদিন বাসায় বসে থাকে। বাইরে থেকে ঘুরে আসলে মনটা একটু হালকা হবে। আর আমি তন্নিকে বলে দিয়েছি তুইও আজকে ওদের বাসায় যাবি, আর রাতটা ওখানে কাটাবি। সকাল হলে তন্নিকে নিয়ে বাসায় চলে আসবি। দূর, আমি গিয়ে কি করব? ওই, তুই কি পাগল? মেয়েটা একা একা ওখানে গেছে, আর যদি একা একা আসে তাহলে ওদের বাসার সবাই কি ভাববে? আচ্ছা, আমি সকালে গিয়ে নিয়ে আসবো। সকালে মানে? এখন যাবি তুই? যা, রেডি হয়ে নে। কি আর করা, রেডি হয়ে ওদের বাসার দিকে রওনা দিলাম। তন্নিকে অনেকবার কল দিলাম, কিন্তু সে কল ধরছে না। তারপর আমি আইমান আর সানির সাথে চ্যাটিং করতে করতে ওদের বাসার সামনে চলে গেলাম। গাড়ি থেকে নেমে ওদের বাসার সামনে গিয়ে দাঁড়ালাম। তখন প্রায় 9টা বেজে গেছে। তারপর ভিতরে গেলাম। আমাকে দেখে শ্বশুর শাশুড়ি অনেক খুশি হলেন, তাদের সাথে অনেকক্ষণ কথা বলে নিলাম। এরপর শাশুড়ি আম্মা বললেন, যাও বাবা, রুমে যাও। তন্নি রুমে আছে, ওখানে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো, আমি খাবার রেডি করছি। আচ্ছা ঠিক আছে। এই কথা বললে আমি তন্নির রুমের দিকে হাঁটা দিলাম। ওর দরজার সামনে গিয়ে শুনতে পাই ওর রুম থেকে অনেক জোরে হাসি শব্দ আসছে। সবার থেকে ওর হাসিটা আলাদা, অনেকদিন পর সে হাসছে। আমি বাইরে থেকে উকি দিয়ে দেখলাম ওর কয়েকজন কাজিন সেখানে বসে ওর সাথে গল্প করছে। তাদের মধ্যে একজন আমাকে দেখে ফেলে, তারপর বলে, আরে দুলাভাই, আপনি আসতেন? আমরা আপনারই কথাই বলতেছিলাম, আসুন ভিতরে আসুন। তারপর আমি ভিতরে গিয়ে অনেকক্ষণ ওদের সাথে গল্প করলাম।